আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ক্লাস শুরু করছি। ডিয়ার ভিউয়ার্স, আপনি এখন আপনার হাতের ডিভাইসটি নিয়ে এই টিউটোরিয়ালটি দেখছেন, অথবা মনে করেন আপনার হাতে একটা ইংরেজি বই আছে, আপনি ইংরেজি পড়ছেন। সেই মুহূর্তে একজন লোক এসে আপনাকে বলল, আপনি এখন কি করেন? আপনি তাকে উত্তর দিলেন, আমি এখন ইংরেজি পড়ছি। মনে করেন একজন প্রতীক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার পথে একটা ছেলেকে ডেকে বলল, ওই যে মাঠে দেখা যাচ্ছে ছেলেগুলো, তারা ওখানে কি করছে? ছেলেটি প্রতীক উত্তর দিল, ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে। ডিয়ার ভিউয়ার্স, বাংলা বাক্যগুলোকে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন আপনি টিউটোরিয়ালটি দেখছেন। অর্থাৎ এই মুহূর্তে চলমান অবস্থায় আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখছেন, অথবা আপনি যখন উত্তর দিলেন আমি এখন ইংরেজি পড়ছি, অর্থাৎ আপনি তখনই চলমান অবস্থায় ইংরেজি পড়ছেন। যখনই ছেলেটি প্রতীককে বলল ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে, তখন কিন্তু মাঠের ছেলেরা ওই সময় চলমান অবস্থায় খেলা অবস্থায় রয়েছে, তারা ক্রিকেট খেলছে। এখানে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা ক্রিয়ার রূপগুলো কিন্তু চলমান অবস্থায় রয়েছে। যেই কাজগুলো আমাদের চলমান অবস্থায় থাকবে সেগুলোকে আমরা ইংলিশে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতেই পারছেন আজকের ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। চলুন এই টেন্সের সংজ্ঞাটি একবার দেখে আসি। বর্তমান কালে এই মুহূর্তে কোনো কাজ করা হচ্ছে বা চলছে বোঝালে সেটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। কিরকম? সংজ্ঞাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে এই মুহূর্তে। কন্টিনিউয়াস টেন্স হতে হলে আপনার কাজটি এই মুহূর্তে এখনই চলমান অবস্থায় থাকতে হবে। যে সকল কাজ এই মুহূর্তে এখনই চলমান অবস্থায় থাকবে শুধুমাত্র সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারবে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাগুলোকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেশন করতে চাবেন, তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা অনুসারে আপনাকে বাংলাতে ইংরেজি বানাতে হবে। চলুন দেখে আসি স্ট্রাকচার। স্ট্রাকচারের বাংলা হলো গঠন প্রণালী। সেই গঠন প্রণালী অনুসারে প্রথমেই বসবে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যেই কাজটি মূল কাজটি যেই করবে সেই কর্তা। যেমন এখানে টিউটোরিয়ালটি দেখছেন আপনি নিজেই, কাজে আপনি হচ্ছেন সাবজেক্ট বা কর্তা। ইংরেজি পড়ছেন আমি, তাহলে আমি হলাম এখানে সাবজেক্ট বা কর্তা। ক্রিকেট খেলছে ছেলেগুলো, ছেলেগুলো হচ্ছে সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টের পরে বসবে তিনটা অক্সিলিয়ারি ভার্ব। অবশ্যই তিনটা একসাথে বসবে না, তিনটা থেকে সাবজেক্ট অনুসারে যে কোনো একটা বসবে। এম ইজ আর, এই এম ইজ আর এর পরে আপনাকে বসাতে হবে ভার্ব ফোর। ভার্ব ফোর মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলি। ভার্ব ফোর এর পরে আপনি বসাবেন অবজেক্ট অথবা অ্যাডভার্ব। অবশ্যই কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট অথবা অ্যাডভার্ব নাও থাকতে পারে। আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ভার্ব ফোর। এখন চলুন এই স্ট্রাকচার অনুসারে আমরা উপরের তিনটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেশন করি। আপনি এখন এই টিউটোরিয়ালটি দেখছেন, এখানে আপনি ইংলিশ হচ্ছে ইউ। ইউ এর জন্য আমরা অক্সিলারি হিসেবে বসাবো আর, ইউ আর। এরপরে স্ট্রাকচার অনুসারে আমরা বসাবো ভার্ব প্লাস আইএনজি। দেখছেন, দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ। এই মূল ভার্বটার সাথে আমরা এখন যুক্ত করব গঠন প্রণালী অনুসারে আইএনজি, এটা অতিরিক্ত যুক্ত হয়েছে। আপনারা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। এই যে ভার্ব প্লাস আইএনজি। ইউ আর ওয়াচিং, আপনি দেখছেন। কি দেখছেন? এই টিউটোরিয়ালটি, দিস টিউটোরিয়াল। কখন দেখছেন? দেওয়া আছে এখন, তাহলে নাও। নাও মানে হচ্ছে এখন। একইভাবে ২ নম্বর বাংলা বাক্যটা খেয়াল করেন, আমি এখন ইংরেজি পড়ছি। এই বাংলা বাক্যকে আপনি যদি ইংলিশ করবেন তখন হবে আমি সাবজেক্ট আই, এটার জন্য বসবে এম অক্সিলারি হিসেবে। পড়া ইংলিশ হচ্ছে রিড, আই এম রিড, এটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে স্ট্রাকচার অনুসারে। আই এম রিডিং, আমি পড়ছি। কি পড়ছি? ইংলিশ পড়ছি। ইংলিশ, আই এম রিডিং ইংলিশ। কখন পড়ছি? নাও, এখন পড়ছি। একইভাবে আমরা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে ছেলেগুলো, দ্য বয়েজ। যেহেতু ছেলেগুলো এটা প্লোরাল নাম্বার, প্লোরাল হওয়ার কারণে আমরা অক্সিলারি হিসেবে এখানে বসাবো আর। দ্য বয়েজ আর, খেলা করা ইংলিশ হচ্ছে প্লে, আমরা এটার সাথে আইএনজি যুক্ত করলে হবে প্লেইং। আইএনজি কেন যুক্ত হয়েছে? স্ট্রাকচার অনুসারে, এই যে স্ট্রাকচার অনুসারে আইএনজি যুক্ত হয়েছে। দ্য বয়েজ আর প্লেইং, কি খেলছে? ক্রিকেট। কোথায় খেলছে? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড।
ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এখানকার প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। যদি আপনি এই বাক্যগুলোকে না বোধক করতে চান তখন কিন্তু আপনি শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটার পরে অতিরিক্ত একটা এনওটি নট বসিয়ে দিবেন। যেমন আপনি যখন ইউ আর ওয়াচিং দিস টিউটোরিয়াল নাও এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবেন তখন হবে ইউ আর জাস্ট আর এর পরে এনওটি নট বসাবেন, এরপরে বাকি অংশ যেমন আছে হুবহু তেমনই থাকবে। ইউ আর নট ওয়াচিং দিস টিউটোরিয়াল নাও, অর্থাৎ এখন আপনি টিউটোরিয়ালটি দেখছেন না। ঠিক একইভাবে আপনি যখন আমি এখন ইংরেজি পড়ছি এই বাক্যটাকে নেগেটিভ করবেন তখন হবে আই এম নট রিডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি না। ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে, দ্য বয়েজ আর নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, মাঠে ক্রিকেট খেলছে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেই বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন চলুন এমন কতগুলো ওয়ার্ড আমরা শিখব যে ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে দেখলে আপনারা মনে করবেন সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মার্কার। অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডকে আবার বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ার্ডগুলো এক পলক দেখে নিই। নাও, রাইট নাও, স্টিল, অ্যাট প্রেজেন্ট, at this moment, this month, this year, this season, day by day, gradually. Gradually মানে হচ্ছে ক্রমান্বয়ে, অর্থাৎ ওয়ান বাই ওয়ান। ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আপনার যদি এই ক্লাসের উপর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।